আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসের মাধ্যমে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার তাহলে এবং কি আজকে যে অঙ্কটি তোমাদের জন্য নির্বাচন করেছি, এই অঙ্কটা পারা মানে হচ্ছে যোগাশ্রী অধ্যায়ের আর কোনো সমস্যা থাকবে না। এক অঙ্কেই তোমার পুরো যোগাশ্রী প্রোগ্রামের অধ্যায়টি সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে তুমি আজকে আমার এই অঙ্কটা বোঝার চেষ্টা করো। আশা করি যোগাশ্রী অধ্যায়ের যেভাবেই প্রশ্নটা আসুক না কেন তোমার আর কোনো সমস্যা হবে না। তাহলে চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখো, আজকের ক্লাস হচ্ছে যোগাশ্রী প্রোগ্রাম। যোগাশ্রী আমি যেহেতু একটা অঙ্কের মাধ্যমে দেখো যোগাশ্রী প্রোগ্রাম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি যেহেতু একটা ক্লাসের মাধ্যমে পুরো যোগাশ্রী প্রোগ্রামের অধ্যায়টি তোমাকে বোঝার চেষ্টা করতেছি, যেন একটা অঙ্ক করলে তুমি সব যোগাশ্রী প্রোগ্রাম সমাধান করতে পারো, সেজন্য আমি যেই অঙ্কটা নির্বাচন করেছি সেই অঙ্কটা একটু বড় হলেও তোমরা বোঝার চেষ্টা করো, কারণ এই অঙ্কটার ভিতরেই সব অঙ্কের বেসিক আছে। এই অঙ্কটা যদি তুমি বুঝে যাও তাহলে আর যোগাশ্রী প্রোগ্রামের কোনো অঙ্কেই তুমি আটকাবে না। তাহলে তোমরা আমার সাথে মনোযোগটা রাখার চেষ্টা করো। আশা করি যোগাশ্রী প্রোগ্রামের আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তাহলে দেখো, এটা প্রশ্নটা কি ছিল। দেখো প্রশ্নটা ছিল z সমান 3x প্লাস 2y। শর্তগুলি 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 x প্লাস y greater or equal 1, y minus 5x less or equal 0, 5y minus x greater or equal 0, x minus y greater or equal minus 1, x plus y less or equal 6। তারপর x x less or equal 3 এবং x, y greater or equal 0। আমাকে বলছে সর্বোচ্চকরণ করো। প্রশ্নে বলছে কি বলতো, সর্বোচ্চকরণ করো। তার মানে কি এই যোগাশ্রী প্রোগ্রামটার সর্বোচ্চ মান বের করতে বলছে। এই যোগাশ্রী প্রোগ্রামটার সর্বোচ্চ মান বের করতে বলছে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিভাবে পরীক্ষার খাতায় অঙ্কটা করব। দেখো প্রথমে আমি লিখব দেওয়া আছে। কি লিখব? দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে, z ইকুয়াল উদ্দিষ্ট ফাংশনটা হচ্ছে 3x প্লাস 2y। সীমাবদ্ধতার শর্ত সীমাবদ্ধতার শর্তটা কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? x প্লাস y greater or equal 1, y minus 5x less or equal 0, তারপর আছে 5y minus x greater or equal 0, তারপর আছে তোমার x minus y greater or equal minus 1। দেখো x plus y greater or equal 6, তারপর আছে তোমার x less or x plus y less or equal 6, তারপর আছে x less or equal 3, তারপর আছে x, y greater or equal 0। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, x plus y greater or equal 1, y minus 5x less or equal 0, তারপর আছে 5y minus x greater or equal 0, x minus y greater or equal minus 1, x plus y greater or equal less or equal 6, x plus y less or equal 6, x less or equal 3, x, y greater or equal 0। দেখো এখানে
টোটাল অসমতা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে। দেখো, তোমাদের কিন্তু পরীক্ষায় এত বড় অঙ্ক আসে না, কিন্তু কেন আমি এটা নির্বাচন করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমি তোমাদেরকে একটা অঙ্কের মাধ্যমে পুরো অধ্যায়টা শেষ করতে চাচ্ছি। তাহলে তোমরা এই অঙ্কটা যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কগুলা তোমরা নিজ থেকেই করতে পারবা। মনে কোনো ভয় থাকবে না, নিজের কনফিডেন্ট নিয়ে তোমরা অঙ্কগুলা করতে পারবা। এই জন্য এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসবে না, কিন্তু এই অঙ্কটা তোমরা যদি মন দিয়ে করো, তাহলে তোমাদের আর যোগাশ্রী প্রোগ্রামে কোনো ধরনের অঙ্কে কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখো, এখন আমরা আমাদের সীমার সবকিছু লিখেছি। এখন আমরা যে অসমতাগুলো আছে সেগুলাকে সমীকরণে প্রকাশ করব। তাহলে প্রদত্ত অসমতাগুলোকে আমরা কি বলবো বলতো? প্রদত্ত অসমতাগুলোকে প্রদত্ত অসমতা প্রদত্ত অসমতাগুলোকে প্রদত্ত অসমতাগুলোকে সমতা ধরে সমীকরণগুলোর লেখচিত্র অঙ্কন করব। সমীকরণগুলোর লেখচিত্র অঙ্কন করি। এবং সমাধানের সম্ভাব্য অনুকূল এলাকা বের করি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রথমটার অসমতা ছিল কি x + y ≥ 1। এখান থেকে লেখা যায় কত? x + y, এটা সমতা ধরে করব, তাহলে কি 1। দেখো, আমরা কি ছেদবিন্দুগামী একটা রেখার সমীকরণ জানি না? ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, যদি x অক্ষকে a বিন্দুতে এরকম রেখার সমীকরণ আমরা জানি না? x অক্ষকে a বিন্দুতে, y অক্ষকে b বিন্দুতে, তার মানে কি y অক্ষকে b বিন্দুতে, x অক্ষকে a বিন্দুতে ছেদ করলে ওই রেখার সমীকরণ, ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তো ছেদবিন্দুগামী রেখার সমীকরণ জানি, x/a + y/b ইকুয়াল কত? 1। ডান পাশে কি থাকবে? 1 থাকবে। ডান পাশে যে ধ্রুবকটা থাকবে এটা অলওয়েজ পজিটিভ হবে। ডান পাশের ধ্রুবকটা 1 হবে, তবে পজিটিভ। এখানে ছেদবিন্দুগামী রেখার সমীকরণটা যদি আমি বের করতে পারি, তাহলে আমার এখানে সুবিধা কি? দুইটা প্রান্তবিন্দু পাইলাম। x এর প্রান্তবিন্দু হচ্ছে a, 0 আর y এর স্থানাঙ্ক হচ্ছে 0, b। দুইটা প্রান্তবিন্দু জানা থাকলে আমাদের একটা রেখা আঁকা সম্ভব। তাহলে ছেদবিন্দু আকারে যদি আমরা বানাতে পারি, তাহলে আমরা দুইটা প্রান্তবিন্দু সহজেই বের করা যায়। তাহলে দেখো, এটাকে কি ছেদবিন্দু আকারে বানানো যায় না? y/1 1। তাহলে এটার কি দুইটা প্রান্তবিন্দু জানা সম্ভব না? এটার ক্ষেত্রে কত বলেন তো? 1 0। আর এটার ক্ষেত্রে কি বলেন? এটার ক্ষেত্রে হচ্ছে 0 1। দুইটা প্রান্তবিন্দু জানা থাকলে আমরা একটা কি আঁকতে পারি? রেখা অঙ্কন করতে পারি। ওকে, তাহলে এটা কয় নং? এটাকে আমরা দিলাম 1 নং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে কয় নং দিলাম? 1 নং। আরেকটা দেখো, এখানে আছে y - 5x। এই অসমতাটাকে আমরা সমতা ধরবো। সমতা মানে কি? 0। দেখো, এটা কখনোই ছেদবিন্দুগামী রেখার সমীকরণে নেওয়া সম্ভব নয়। এটাকে কখনোই ছেদবিন্দুগামী রেখার সমীকরণের আকারে নেওয়া সম্ভব নয়। কেন? এখানে ডান পাশে 0 আছে। যদি ডান পাশে ধনাত্মক সংখ্যা থাকতো, তাহলে আমরা এই সমীকরণে নিতে পারতাম এবং দুইটা প্রান্তবিন্দু সহজে বের করতে পারতাম। আমরা জানি একটা রেখা অঙ্কন করতে গেলে দুইটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক জানা লাগে। তাহলে এই সমতাটার ক্ষেত্রে, এই সমীকরণটার ক্ষেত্রে আমরা দুইটা প্রান্তবিন্দু বের করব কিভাবে? যেহেতু এটা ছেদবিন্দুগামী নয়, তাহলে এই সব সমীকরণের প্রান্তবিন্দু জানার জন্য আমাদের ছক অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? ছক। দেখো, আমার কয়টা প্রান্তবিন্দু জানা দরকার? দুইটা। একটা হচ্ছে x
আরেকটা হচ্ছে কি ওয়াই। তাহলে দেখো তো, যখন এক্স এর মান 0 ধরবা, আচ্ছা এখান থেকে লেখা যায় কি ওয়াই সমান কত 5x। যখন এক্স এর মান 0 ধরবা, ওয়াই এর মানও কত পাবা 0 পাবা। যখন এক্স এর মান 1 ধরবা, ওয়াই এর মান কত পাবা, ওয়াই এর মান পাবা কত বলো তো 5। দেখো দুইটা প্রান্তবিন্দু জানা হয়ে গেল না, একটা হচ্ছে 0 0 আর একটা কত বলেন তো 1,5। দুইটা প্রান্তবিন্দু জানা থাকলে তাহলে আমি এই 2 নং এর জন্য কি একটা রেখা অঙ্কন করতে পারবো না? পারবো। তাহলে 2 নং এর জন্য রেখা হলো। একইভাবে 5y - x, দেখো এতটুকু তোমাদের লেখা কমপ্লিট হয়ে গেলে তারপর তোমরা নেক্সট কাজগুলো করবা। আচ্ছা দেখো নেক্সট, দেখো দেখো 3 নং সমীকরণটা আমাদের কি ছিল? 3 নং সমীকরণটা ছিল আমাদের 3 নং সমীকরণ। আচ্ছা 3 নং সমীকরণ 5y - x, 5y - x ইকুয়াল কত 0। তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা কি ছেদবিন্দুগামী রেখার সমীকরণ বানানো সম্ভব? কখনোই সম্ভব নয়, যেহেতু ডান পাশে 0 আছে। তাহলে আমরা এটাকে কি করব, আমাদের দুইটা প্রান্তবিন্দু বের করতে হবে। দুইটা প্রান্তবিন্দু বের করার জন্য আমরা কি করব, ছক আঁকবো। ছেদবিন্দুগামী রেখার আকারে বানাইতে পারলে তো সরাসরি দুইটা প্রান্তবিন্দু বের করা যায়। এটাতে যেহেতু ছেদবিন্দু আকারে নেওয়া যাবে না, তাহলে ছক এঁকে তোমার দুইটা প্রান্তবিন্দু জানতে হবে। একটা হচ্ছে x আর একটা হচ্ছে কি y। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, 5y সমান কত x। তাহলে x ইকুয়াল y ইকুয়াল আমরা কি লিখতে পারি বলেন তো, y ইকুয়াল x/5। তাহলে এটাকে আমরা দিব কয় নং, 3 নং। প্রিয় শিক্ষার্থীবৃন্দু একটু খেয়াল করো, দেখো এখানে x এর মান যদি 0 বসাই, y এর মানও কি 0। এখানে x এর মান 5 বসাবো, কেন যেহেতু 5 দ্বারা ভাগ, x এর মানগুলা 5 এর গুণিতক নিব, 5 নিব 10 নিব এরকম নিব। নিলে কি হবে, আমরা একটা স্বাভাবিক সংখ্যা পাবো, ভগ্নাংশ পাবো না। তাহলে আমাদের গ্রাফে অঙ্ক মানে বিন্দুটা বসাইতে সুবিধা হবে। তাহলে ধরো যে x এর মান কত নিলাম 5 নিলাম, তাহলে y এর মান কত আসবে 1। আর বিন্দু বের করার দরকার নেই, দুইটা প্রান্ত বিন্দু জানা থাকলেই আমরা কি করতে পারি, একটা রেখা অঙ্কন করতে পারি। তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে দুইটা প্রান্ত বিন্দু কি, একটা হচ্ছে 0 0 আর একটা হচ্ছে কি 5,1। তাহলে আমরা এই রেখাটাও বের করতে পারবো। তারপর দেখো নেক্সট আছে কি বলতো, x - y। x - y আছে কি বলেন, এই যে তোমার এটাকে কিসে নিতে হবে, সমতায় নিতে হবে। আচ্ছা এটা যেহেতু ডান পাশে -1 আছে, এটা কি আছে বলেন, ডান পাশে -1 আছে, তাহলে ডান পাশে তো -1 রাখা যাবে না। ডান পাশে অলওয়েজ ধ্রুবকটাকে প্লাসের বানাইতে হবে। প্লাসের বানাইতে গেলে মাইনাস দ্বারা গুণ করলে কি হয়ে যায়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়। যেমন তুমি দেখো মাইনাস দ্বারা গুণ করলে কি এটা হয় না -x, এটা কি +y। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডান পাশে -1 রাখা যায় না। দেখো 4 নং এ আছে কি বলো, x - 1 গ্রেটার অর ইকুয়াল -1। ডান পাশে তো আমরা মাইনাস রাখবো না, ডান পাশে অলওয়েজ আমরা ধনাত্মক রাখবো। তাহলে এটাকে মাইনাস দ্বারা গুণ দাও, -x +y, তখন চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এটা ছিল গ্রেটার অর ইকুয়াল, এখন হয়ে যাবে লেস অর ইকুয়াল, আর এটা কি 1। এইটা বানানোর পরে তারপর তুমি সমতা তৈরি করবে। ডান পাশের মানটা পজিটিভ না বানিয়ে সমতা তৈরি করবা না। একটু খেয়াল করো, লিসেন টু হিয়ার প্লিজ। দেখো ডান পাশের মানটাকে পজিটিভ না বানিয়ে এটাকে সমতা আকারে প্রকাশ করবা না, সমীকরণ আকারে প্রকাশ করবা না। তা কেন ডান পাশেরটাকে পজিটিভ বানাইতে হবে, কারণ আমরা ছেদবিন্দুগামী রেখার ক্ষেত্রে দেখি ডান পাশে পজিটিভ মান থাকে, +1 থাকে। তাহলে এটাকে বানানোর পর তারপর সমতা করো। দেখো -x +y ইকুয়াল কত 1। তাহলে এটা কি লেখা যায়, x ইকুয়াল -1, y/1, x/-1, y/1 ইকুয়াল কত বলো তো, ইকুয়াল হচ্ছে 1। এখান থেকে কি দুইটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক বের করা যায় না, একটা হচ্ছে -1,0 আর একটা হচ্ছে কি 0,1। তাহলে তো আমি কি আঁকতে পারবো বলেন, এখন তো আমি এটা দেখে আমি কয় নং আঁকতে পারবো বলেন, এটা দেখে, এটা 4 নং, এই 4 নং দেখে আমি রেখাটা আঁকতে পারবো। তারপর দেখো এখানে আছে তোমার, আচ্ছা এটা গেল। নেক্সট
নেক্সট আছে এক্স প্লাস ওয়াই সমান, তোমার নেক্সট আছে কত বলো, এক্স প্লাস ওয়াই সমান কত 6। এটাকে আমরা ধরবো কয় নং, 5 নং। এটাকে বলো তো ছেদবিন্দুগামী রেখার আকারে বানাইলে, ছেদবিন্দুগামী রেখার সমীকরণ কি এটা না? তাহলে এখানে কি দুইটা প্রান্তবিন্দু জানি, তাহলে এই দুইটা প্রান্তবিন্দু দিয়ে আমি একটা রেখা অঙ্কন করতে পারবো, গেল এটা। তাহলে এইটুকু তোমরা ওঠানোর পর তোমরা দেখো এইটুকু কমপ্লিট করার পর নেক্সট নেক্সট আছে কি বলো তো, নেক্সট নেক্সট আছে তোমাদের কত বলো, এক্স কি লেজার ইকুয়াল 3। তাহলে এটাকে আমরা সমতা আকারে লিখতে পারি এটা। তাহলে এটা কয় নং হবে তোমার, এটা হবে তোমার 6 নং। এটা কয় নং হবে, 6 নং। এখান থেকে এটাকে অসমতাটাকে সমীকরণ আকারে লিখলে x ইকুয়াল 0, এটা হচ্ছে 7 নং, আর y ইকুয়াল 0, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 8 নং। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে যে কাজটা করেছি, অসমতাগুলোকে সমতার মাধ্যমে সমীকরণে প্রকাশ করেছি, অসমতাগুলোকে সমতা ধরে সমীকরণে প্রকাশ করেছি। এখন আমরা লেখচিত্র অঙ্কন করব। তোমার লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে সবসময় খেয়াল করবা, ছেদবিন্দুগামী রেখাগুলো আগে এঁকে নিবা। লেখচিত্র আঁকার ক্ষেত্রে ছেদবিন্দুগামী রেখাগুলো আগে এঁকে নিবা, ঠিক আছে? আর ব্যতিক্রম যেগুলো আছে এগুলো পরে আঁকবা। দেখো তো ছেদবিন্দুগামী রেখা কোনটা, এই 1 নংটা ছেদবিন্দুগামী। এটা কি 1 নং ছিল না? আমি একটু তোমাদেরকে বোঝানোর জন্য একটু এগুলোর উপরে নংটা লিখতেছি। এটা কয় নং ছিল, 2 নং। এটা কয় নং ছিল, 3 নং। এটা কয় নং, 4 নং। 4 নং কিন্তু মাইনাস দ্বারা গুণ করতে হয়, কারণ ডান পাশে মাইনাস থাকতে পারে না। তারপর কি বলতো, এটা কয় নং, 5 নং। এটা কয় নং, 6 নং। আর এটা হচ্ছে 7 নং, 7 নং। আর কি বলেন তো, 8 নং। 7 নং আর কয় নং, 8 নং। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা একটু খেয়াল করো, আমি বলেছি লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে সবসময় ছেদবিন্দুগামী রেখা যেগুলো আছে সেগুলা আগে এঁকে ফেলবা, সেগুলা গ্রাফ আগে আঁকবা, ঠিক আছে? বাকিগুলা পরে আঁকবা। এখানে দেখো তো ছেদবিন্দুগামী কয়টা তোমার সমীকরণ আছে, একটা, তারপর কি দুইটা। আচ্ছা দেখো আমরা শুরু করি তাহলে। গ্রাফ দেখো, গ্রাফটা আঁকার জন্য এক্স অক্ষ আর এটা কি বলেন, ওয়াই অক্ষ। তাহলে দেখো এটার নাম কি বলেন, এক্স ও এক্স ও এক্স প্রাইম, আর এটা দিলাম ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটা ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। ছেদবিন্দুগামী রেখার সমীকরণ দেখে আমরা এটাকে কি বলতে পারি বলতো, এটা স্থানাঙ্ক কত, 1001। এই যে তোমাদেরকে দেখিয়েছি, এই যে 1 নংয়ের ছেদবিন্দু তোমরা পাইছো, প্রথমটা হচ্ছে কি 10 আর কি 01। আমরা ধরলাম এখানে 10, আমরা ধরলাম এটা হচ্ছে কি বলেন 10 আর কি 01, 10। আর এটাকে আমরা ধরেছি কত বলেন, 0,1, 10 0,1। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দরা একটু খেয়াল করো, ছেদবিন্দুগামী রেখার ক্ষেত্রে আমরা মূল বিন্দু দিয়ে অসমতাটা দেখবো, এটা কি সত্য নাকি মিথ্যা। তাহলে দেখো 1 নংটা কি ছিল বলো তো, এক্স প্লাস ওয়াই, এটা কি বলো, গ্রেটার অর ইকুয়াল 1। মূল বিন্দুর জন্য কি হয়, 0 প্লাস 0 গ্রেটার অর ইকুয়াল 1। 0 কি 1 থেকে বড় না, এটা ফলস, এটা কি মিথ্যা। তাহলে মিথ্যা হলে কি হবে, মূলবিন্দুর দিকে নাকি মূলবিন্দুর বিপরীতে, মূলবিন্দুর বিপরীতে হবে। আর এইভাবে আমরা মূলবিন্দুর, এটা যেহেতু মিথ্যা, এটা কি বলেন, অসমতাটা কি মিথ্যা। তাহলে মূলবিন্দু দিয়ে আমরা মূলবিন্দুর জন্য মান বসিয়ে দেখলাম যে অসমতাটা কি মিথ্যা, তার মানে এটা কি হবে, মূলবিন্দুর বিপরীতে। তাহলে দিকটা হবে মূলবিন্দুর বিপরীতে, মূলবিন্দু যেদিকে আছে তার বিপরীতে। আর এই দিকটা, এই অ্যারো চিহ্নটা অলওয়েজ রেখার প্রান্তবিন্দুতে দিবা, তাহলে তোমাদের জিনিসটা আর ঝামেলা হবে না। কোথায় দিবা, রেখার প্রান্তবিন্দুতে দিবা। তাহলে দেখো এটা কয় নং, এটা 1 নং। এটার অ্যারো চিহ্নটা নিশ্চয়ই তোমরা বুঝেছো,
এটা কয় নং? এটা 1 নং। এখন আসো নেক্সট, একের কাজ শেষ। এখন আমরা কাকে অঙ্কন করব? এটা ছেদবিন্দুগামী রেখা নয়, কারণ ডান পাশে ধ্রুবক থাকতে হবে। এখানেও এটাও ছেদবিন্দুগামী নয়। এটাকে আগে কি বানাইতে হবে? মাইনাস দ্বারা গুণ দিয়ে এটাকে ডান পাশে 1 বানাইতে হবে, ডান পাশে 1 বানাইতে হবে। আর এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার কি হয়ে যাবে? লেস অর ইকুয়াল তখন। আর সবসময় খেয়াল রাখবা, গ্রেটার দেন থাকলে এইভাবে টেস্ট করে তো তুমি প্রত্যেকটা দেখা সম্ভব নয়। সংক্ষেপে মনে রাখার সিস্টেম হচ্ছে গ্রেটার দেন থাকলে, কারণ আমরা অঙ্ক করে তো এটাই বুঝলাম, গ্রেটার দেন থাকলে মূলবিন্দুর বিপরীতে, আর লেস দেন থাকলে মূলবিন্দুর দিকে। এটা কার ক্ষেত্রে? ছেদবিন্দুগামী রেখা যদি হয়ে থাকে, ছেদবিন্দুগামী রেখার ক্ষেত্রে গ্রেটার দেন থাকলে মূলবিন্দুর বিপরীতে, আর লেস দেন থাকলে মূলবিন্দুর দিকে। এটা কার ক্ষেত্রে? ছেদবিন্দুগামী রেখার ক্ষেত্রে। এখন আসো আরেকটা ছেদবিন্দুগামী রেখা, এটাকে আমরা একটু কারেকশন করেছি। এটা কিভাবে করেছি বলতো? -x + y লেস অর ইকুয়াল, তখন 1 হয়ে যেত মাইনাস দ্বারা গুণ দিলে। মাইনাস দ্বারা গুণ দিলে চিহ্নের পরিবর্তন হয় কেন জানো প্রিয় শিক্ষার্থীবৃন্দু? একটা বাস্তব একটা উদাহরণ দিই। 2 থেকে 3 বড়, এটাকে যদি মাইনাস দ্বারা গুণ দাও, -2 -3, তাহলে কে বড় হবে এখন? -2। তার মানে কি মাইনাস দ্বারা গুণ দিলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। এখন দেখো আমি এটার ক্ষেত্রে কি করতে পারি? এটার স্থানাঙ্ক কত? -10। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা বলো তো, -10, -10টা এদিকে হবে, আর আরেকটা স্থানাঙ্ক কত? 10। তাহলে দেখো তো আমার রেখাটা কেমন হবে? এই রেখাটা হবে এমন, দেখছো রেখাটা? এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে -1,0, আর তোমার এটা হচ্ছে 0,1। তাহলে দেখো এখন এটা দিকটা দেখো, আমি মূলবিন্দু দিয়ে টেস্ট করলে সত্য নাকি মিথ্যা অসমতাতে বসিয়ে চেক করব। কিন্তু আমি তো কয়েকটা চেক করে বুঝতে পারলাম যে গ্রেটার দেন হলে মূলবিন্দুর বিপরীতে, আর লেস দেন হলে মূলবিন্দুর দিকে। যেহেতু এটা লেস দেন, তাহলে এটার অ্যারো চিহ্নটা হবে কি? মূলবিন্দুর দিকে। মূলবিন্দুর কি হবে? দিকে হবে। তাহলে দেখো তো এটার অ্যারো চিহ্নটা হবে মূলবিন্দুর দিকে। এটা কয় নং? 4 নং। 4 নং হবে মূলবিন্দুর দিকে। সব সময় অ্যারো চিহ্নটা প্রান্তের দিকে দিবা, রেখার প্রান্তের দিকে। তাহলে মূলবিন্দুটার দিকে। এটা কয় নং তোমার? 4 নং। গেল 2টা। ওকে, তারপর আসো, এটাও তো একটা ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। এটা কি 60? এটা যদি 10 হয় তাহলে 60টা আমরা ধরে নিলাম এখানে, আর এটা ধরলাম ইয়েতে 60, ঠিক আছে? তাহলে মনে করো এটা, ঠিক আছে? এটা, তাহলে দেখো এটাকে আমরা ধরলাম কত বলো তো? 60, আর এটা কত বলেন? 0,6। এখন দেখো এটা কি আছে? লেস দেন। লেস দেন থাকলে কি? মূলবিন্দুর দিকে, মূলবিন্দুর দিকে। তাহলে মূলবিন্দুর দিকে, প্রান্তের দিকে অ্যারো চিহ্ন দিবা, মূলবিন্দুর কি? দিকে। ওকে, গেল এটা। তারপর এটা কয় নাম্বার বলো তো? এটা ছিল 4, আর এটা হবে আমাদের 5 নাম্বার। এই যে নংগুলা সবসময় অ্যারো চিহ্নের উপরে দিবা, তাহলে আর জিনিসটা কি হবে না? পরিষ্কার থাকবে আর কি। তোমার লেখাগুলা মানে বাজে দেখাবে না। অনেক সময় সমীকরণ একটার সাথে একটা লেগে যায়, এই জন্য অ্যারো চিহ্নের উপরে দিবা। দেখো তারপর নেক্সট আছে তোমার x = 3। 4 নংটা, 6 নংটা x = 3। আচ্ছা, এখানে ডান পাশে 0 বাদে যদি কোনো ধনাত্মক সংখ্যা থাকে, অসমতার ডান পাশে যদি 0 বাদে কোনো ধনাত্মক সংখ্যা থাকে, তাহলে তোমরা ওই গ্রাফগুলো আগে এঁকে নিবা। তাহলে দেখো এখানে x = 3, তার মানে কি? x = 3, x এর মান নির্দিষ্ট। কত? নির্দিষ্টটা কত? 3। তাহলে এটা যদি 1 থেকে 6 হয়, 3টা মনে করলাম আমরা এখানে, কেমন? তাহলে x = 3, তার মানে x এর মান নির্দিষ্ট, y এর মান পরিবর্তনশীল। y এর মান পরিবর্তনশীল হবে কখন? রেখাটা যদি y অক্ষের সমান্তরাল হয়। কেন? দেখো এটাতে যত উপর থেকে নিচে নামবে মানটা তত কমবে।
তার মানে কি মানটা ফিক্সড নাকি মানটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে? মানটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এই জন্য x ইকুয়াল 3 এর ক্ষেত্রে x এর মান যদি নির্দিষ্ট হয় তখন আমরা বলি এটা y অক্ষের সমান্তরাল। এটা কিসের? y অক্ষের সমান্তরাল। তার মানে কি এখন দেখো এটার সাথে কি আছে লেস দেন, তার মানে কি মূল বিন্দুর দিকে একেবারে প্রান্ত বিন্দুতে এরো চিহ্নগুলো দিবা মূল বিন্দুর দিকে। তারপর দেখো এটা তো আমরা জানি এটা কি, এই রেখাটা কি বলতো, এটা হচ্ছে y ইকুয়াল 0 লাইন। y ইকুয়াল 0 মানে কি 0 বিন্দুতে y এর মান নির্দিষ্ট, x এর মান পরিবর্তনশীল। এটা হচ্ছে y ইকুয়াল 0 লাইন, x এর মান পরিবর্তনশীল। আর এটা হচ্ছে x ইকুয়াল 0 লাইন। তার মানে কি এটা x ইকুয়াল 0 লাইন মানে কি x এর মান নির্দিষ্ট, y এর মান পরিবর্তনশীল 0 বিন্দুতে। আচ্ছা গেল এটা। তারপর আসো আর কি আছে, আর বাকি পড়লো কোনটা, 1 নং আঁকলাম, 4 নং আঁকলাম, 5 নং আঁকলাম। হ্যাঁ ঠিক আছে, সবগুলোই আঁকছি। এখন আমার দুইটা বাকি রইল, এটাও আঁকছি, 4 নং আঁকছি, 5 নং আঁকছি, 6 নং এঁকেছি। 6 নং কোনটা বলো তো? 6 নং হচ্ছে আমার এটা, 6 নং। এটা কয় নং? 6 নং। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই যে দুইটা যেটা ডান পাশে জিরো আছে, এই যে ডান পাশে যেটা জিরো আছে এটাকে কি আমরা ছক আকারে করছি না? y মাইনাস 5x ইকুয়াল কত ছিল? 0। তাহলে এখান থেকে আমরা লিখছি কি y ইকুয়াল 5x। ডান পাশে যদি জিরো থাকে এটাকে তো ছেদবিন্দুগামী সমীকরণে নেওয়া যায় না, ছেদবিন্দুগামী রেখার সমীকরণে কনভার্ট করা যায় না, ওই ফর্মুলাতে নেওয়া যায় না। তখন এটাকে ছক আকারে মানটা বের করতে হয়। ছক আকারে কয়টা মান আমাদের বের করতে হবে? দুইটা, একটা হচ্ছে x আর একটা হচ্ছে কি y। x এর মান যখন 0 হয় y এর মানও 0। x এর মান যখন তোমার 1 বসাবো y এর মান কত? 5। তাহলে এই দুইটা প্রান্তবিন্দু দিয়ে আমরা জানি, দুইটা প্রান্তবিন্দু জানা থাকলে আমাদের রেখাটা আঁকা সম্ভব। তাহলে দেখো তো দুইটা প্রান্তবিন্দু আমরা বসাই, এটা কি হয় তোমরা যেন জিনিসটা রিয়েলাইজ করতে পারো যে এই রেখাটা আসলে কোন দিকে যাচ্ছে। এই জন্য আমি এটা লাল কালার দিয়ে এটা ইম্পর্টেন্সিটা বোঝাচ্ছি। দেখো এটা কত বলো তো? 0 0। আরেকটা কত? 1 5। 1 হচ্ছে এখানে, আর 5 মনে করো এখানে 6 এর নিচে থাকবে। আচ্ছা তাহলে তোমরা একটু খেয়াল করো তো, এইটা মনে করো এইটা, ঠিক আছে? তাহলে এই বিন্দুটা কত? আচ্ছা তোমরা দেখো এই বিন্দুটা মনে করো যে আমাদের এখানে 1 বরাবর কত হলো বলো তো? 1 বরাবর 1 আর 5। তাহলে আমরা এই বিন্দুটা মনে করলাম 1 5। কোন বিন্দুটা? এই বিন্দুটা। আর এইটা কত? 0 0। তাহলে দেখো তো, যেটা প্রান্তবিন্দু জানা ছিল না, যে এটা প্রান্তবিন্দু আমরা জানছি, এটার ক্ষেত্রে ডান পাশে যদি 0 থাকে এটার দিকটা বের করবা কিভাবে? এটার দিকটা বের করতে গেলে যে রেখাটা আমরা আঁকছি সেই রেখার বাইরের বিন্দুর জন্য আমরা দেখব অসমতাটা সত্য হয় নাকি মিথ্যা হয়। দেখো এই রেখার বাইরের বিন্দু, বাইরের বিন্দু বলতে বলতে বোঝাচ্ছে কি বাম দিকের বিন্দুর জন্য অসমতা সত্য হয়, অথবা ডান দিকের বিন্দু দিয়েও তুমি অসমতা সত্য হয় নাকি মিথ্যা হয় সেটা চেক করতে পারো। যেমন দেখো এই রেখাটা, এই যে লাল দাগ যেটা দিয়েছে, রেড কালারে যে রেখাটা এঁকেছি, রেড কালারের মাধ্যমে যে রেখাটা এঁকেছি সেইটার বাইরের বিন্দু মনে কর, ধরি ধরি বাইরের বিন্দু কত ধরলাম বলো? 0 4। দেখো 0 4 বিন্দুটা কোথায় হইতে পারে প্রিয় শিক্ষার্থী বিন্দু? এই যে x এর মান কত দিলাম বলো? আচ্ছা এখানে দিলাম 4, এই যে 0 4। তার মানে কি x এর মান 0, y এর মান কত? 4। মনে করো এখানে 0 4টা, তাহলে কি রেখার বাইরে না? দেখো তো 0 4 বিন্দু, তাহলে বাইরের বিন্দু 0 4। 0 4টা কি বলতো? রেখার কি বাম দিকে নাকি ডান দিকে? যা রেখার বাম দিকে, যা রেখার কি বলো? বাম দিকে অবস্থিত, যা রেখার কি বাম দিকে অবস্থিত। দেখো তো এই রেখাটার জন্য, এই 0 4 রেখাটার জন্য অসমতাটা কি দেখায়? অসমতাটা কি ছিল? y 5x। এখানে 0 4, x এর মান 0 আর y এর মান কত? 4। তাহলে কি এই যে y 5x লেস অর ইকুয়াল 0, তাহলে কি আসলে এই 0 থেকে 4 ছোট? তাহলে কি এটা মিথ্যা? তাহলে এই বিন্দু যেদিকে, এই বিন্দু যেদিকে, এটা সত্য হলে এই বিন্দুর দিকে হইতো, এই বিন্দু যেদিকে তীর চিহ্ন হবে, অ্যারো চিহ্ন হবে তার বিপরীতে, তার মানে কি এটা এদিকে।
এটা কি এদিকে মানে ডান দিকে হবে, যেহেতু বিন্দুটা বাম দিকে তাহলে অ্যারো চিহ্নটা হবে কোন দিকে, ডান দিকে। অ্যারো চিহ্নটা হবে কোন দিকে বলেন তো, ডান দিকে। এটা কয় নং ছিল আমাদের, এটা ছিল আমাদের তোমার, এটা কয় নং ছিল, 2 নং। এটা কয় নং ছিল, 2 নং। এই যে 2 নং, তাহলে দেখো 2 নং। এখন এটাও তো রেখার ডান দিকে, 1,0 তো এই জায়গায় অবস্থিত। এটা তো আর ওই যে আমাদের লাল কালারের যে রেখাটা, সেই রেখার উপরে না 10টা। তাহলে তুমি দেখো তো বাইরের বিন্দু তো 10 দিয়েও টেস্ট করতে পারো। বাইরের বিন্দু, বাইরের বিন্দু কি দিয়ে টেস্ট করতে পারো, 10। যা কোন দিকে বলো তো, যা রেখার ডান দিকে, যা রেখার ডান দিকে। দেখো তো 10 দিয়ে টেস্ট করলে কি হয় বলো তো, 10 দিয়ে টেস্ট করলে x এর মান 1 আর y এর মান 0, তার মানে কি -5। -5 কি 0 থেকে ছোট না? তাহলে কি এই যে সত্য, তার মানে কি এই 10টা কোন দিকে অবস্থিত বলো তো, 10টা যেদিকে তীর চিহ্নটা সেই দিকে হবে। তাহলে 10 যেদিকে তীর চিহ্ন সেই দিকে, যেভাবেই তুমি চেক করো দেখবা যে দিকটা সেমই থাকবে। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা ক্লিয়ার হতে পারলা। এই লাল দাগ দিয়ে এটাকে চিহ্নিত করার মানে কি, যেন তুমি এটা পরিষ্কারভাবে বুঝতে পারো। দেখো তারপর আরেকটা সমীকরণ আছে, 3 নং সমীকরণটাও এরকম। দেখো 3 নং সমীকরণটা কি আছে, 3 নং সমীকরণটা হচ্ছে তোমার, এটা কি আছে, 5y - x, 5y - x। দেখো 3 নং সমীকরণটা আছে, 3 নং সমীকরণটা হচ্ছে 5y - x। তাহলে দেখো তো 5y - x, আমরা কি করব, এটাকে সমতা ধরে করব। তাহলে 5y - x, তাহলে y ইকুয়াল কি লিখতে পারি, x/5। তাহলে x এর মান যখন 0 হয়, y এর মান কত, 0। x এর মান যখন, x এর মান এখানে 1 বসাবা না, x এর মান 5 বা 5 এর গুণিতক বসাবা। তাহলে 5 দিয়ে ভাগ করলে তুমি একটা কি পাবা, পূর্ণ সংখ্যা পাবা, ভগ্নাংশ পাবা না। তাহলে 5, তুমি এটাকে যদি 5 বসাও তাহলে y এর মান আসবে কত, 1। আমার দুইটা প্রান্ত কিন্তু জানা থাকলে আমি রেখা আঁকতে পারি। আরেকটা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কেন 0 ফুট দিয়ে টেস্ট করি, 0 ফুট দিয়ে একটা মান যদি 0 হয় তাহলে সেটা সমাধান করাটা সহজ হয়। আর দুইটা মানে যদি তোমার, দুইটা মানে যদি তোমার 0 না হয়ে যদি দুইটা দুই রকম মান দাও, এটার যদি 2 দিতে, এটার যদি 4 দিতে, তাও হতো, কিন্তু এটা ক্যালকুলেশন করা একটু সময় লাগতো। এই জন্য যে কোনো একটার মান 0 আর একটার মান নির্দিষ্ট মান ধরে অঙ্কটা করলে তোমার সমাধানটা, ক্যালকুলেশনটা সহজ হয়। এই জন্য যে কোনো একটার মান 0 ধরে করি। আচ্ছা দেখো, এখন এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এইগুলো আমি মুছে দিই, এখন তো চেঞ্জ হবে। দেখো এখন দেখো, আগে আমি রেখাটা আঁকি। কয়টা প্রান্ত বিন্দু জানা আছে, 2টা। এটাও আমি লাল দাগ দিয়ে আঁকি, যেহেতু এই দুইটা ব্যতিক্রম রেখা। তাহলে এটা কত বলো, 0 0 0 0। আর একটা কত, 5 আর 1। 5 কোন দিকে আছে, 5, এটা যেহেতু 6 তাহলে 5 বিন্দুটা আমরা এখানে ধরলাম, আর 1টা কোথায় ধরলাম, এখানে ধরলাম। তাহলে দেখো তো 5 আর 1, 5 আর 1। আচ্ছা তো শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমি আরেকটু সহজ করে আঁকি। আচ্ছা এটা কত বলো, -1,0 ছিল না, এটা কত ছিল বলো, -1,0। আচ্ছা দেখো এই রেখাটা, এই রেখাটা দেখো, এই রেখাটা আমি এটা আঁকলাম মনে করো, ঠিক আছে, এইটা। তাহলে দেখো এই রেখাটা, এটা তো 0 0। তাহলে এখানে দেখো আরেকটা কত, 5, কি x এর মান 5 আর এটা কি 1। মনে করলাম এই মানটা কত বলো, 5 1, যা রেখার উপর অবস্থিত। 0 0টাও রেখার উপর অবস্থিত। এখন এটার দিক কোন দিকে হবে, যেহেতু ডান পাশে শূন্য আছে, দিকটা টেস্ট করতে গেলে আমাকে কি করতে হবে, রেখাটার বাইরের যে কোনো বিন্দুর জন্য টেস্ট করতে হবে। দেখো রেখার বাইরে কি, 0 ফুটটা রেখার বাইরে, এই রেখারও তো বাইরে 0 ফুটটা। তাহলে আমি যদি 0 ফুট দিই, আচ্ছা তুমি বলতে পারো যে ওই স্যার ওইটা তো আপনি 0 ফুট দিয়ে ট্রাই করছেন, এটাকে 0,3 দিয়ে দেখো। 0,3ও তো, 0,3 কি এটার নিচে না, 0,3ও তো এই রেখার বাইরে, তাহলে কিন্তু বাম দিকে, বাম দিকে এটা ট্রাই করো। 0,3 দিয়ে তুমি এই অসমতাটা দেখো, অসমতাটা কি আছে বলো তো, 5y - x, x।
এটা না অসমতাটা, এই অসমতাটাকে তুমি জিরো দিয়ে ইয়া করো তো। জিরো মানে কি এক্স এর মান জিরো, তার মানে কি 15, 15 কি জিরো থেকে বড় না? তাহলে কি এটা কি সত্য? এটা ট্রু, তার মানে কি সত্য। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে দিকটা কি হবে? ওই বিন্দুর দিকে হবে। তাহলে জিরো দিয়ে জিরো থেকে কোন দিকে আছে? এদিকে আছে। তাহলে এটা কি হবে? এই বিন্দুর দিকে হবে, প্রান্তের দিকে আরো চিহ্ন দিল, তাহলে এই বিন্দুর দিকে হবে। এটা কয় নং? 3 নং। ঠিক একইভাবে তুমি যদি ডান দিকের বিন্দু দিয়েও চেক করো, ডান দিকের বিন্দু কত নিতে পারো বলো তো? 5,0 নিতে পারো। মনে করো 5,0, যে কোনো একটা মান জিরো রাখলে সুবিধা আর কি। 5,0টা কি এখানে না? তাহলে 5,0 যদি হয়, 5,0 জন্য চেক করে দেখো না। 5,0 যদি হয়, আমি তোমাকে তোমার কনফিডেন্ট বাড়ার জন্য আমি দেখাচ্ছি যে ইয়েটা 5,0 জন্য ঘটনাটা কি ঘটে। ধরো যে x এর মান কত 5 আর y এর মান 0, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে। 0 পুরোটা কি হবে বলেন? 0। আর এটা কি হবে বলো তো? এই যে x এর মান কত 5, তাহলে 0 থেকে কি -5 বড়? 0 থেকে -5 কখনো বড় হওয়া সম্ভব না, এটা কি মিথ্যা। তার মানে বিন্দুটা যেদিকে তার বিপরীতে, বিপরীতে দিলে তো আর মানে চিহ্নটা একই, ইয়াতে এরো চিহ্নটা একই থাকে। তাহলে দেখো আমার এখানে যতগুলো রেখা আছে সবগুলা রেখার তুমি দিক নির্ধারণ করে ফেলেছো। এখন তুমি কমন এরিয়াটা খুঁজো, সলিউশন এরিয়া খুঁজো। দেখো তো তুমি তো এই রেখার আর বাইরে যেতে পারবে না, 5 নং এর বাইরে যেতে পারবে না, কারণ 5 নং এর দিকটা কি এদিকে। আবার অপর দিকে তুমি কয় নং এর বাইরে যেতে পারবে না? 3 নং এর, 3 নং এর উপরে থাকতে হবে। 3 নং এর নিচের গুলো কাউন্ট করতে পারবে না, কারণ কি 3 নং এর উপরের দিকে। ঠিক আছে, তার মানে এই এরিয়াটার ভিতরে থাকতে হবে। তাহলে এই এরিয়াটার ভিতরেই তো সবাই আছে। দেখো তো এখানে কে কে আছে বলো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এখানে সমাধান এরিয়াটা কে কে বলো তো? এই রেখাটা আছে আমাদের। দেখো আমি যদি সমাধান এরিয়াটাকে সবুজ কালার দিয়ে চিহ্নিত করি, কে কে আছে বলো তো? সমাধান এরিয়াটা, সমাধান এরিয়াটা এটা না? এটা, আচ্ছা এইটা, এটার বাইরে তো যাওয়া যাবে না। তাহলে কি এটা কি বলতো? এ, এটাকে দিলাম বি, তারপর তোমার এটাকে দিলাম সি, এটাকে দিলাম ডি, এটাকে দিলাম ই, এটা হচ্ছে এফ। তাহলে সমাধান এরিয়াটা কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই জায়গাটার ভিতরে থাকতেছে না? সমাধান এরিয়াটা দেখো তো, সমাধান এরিয়াটা কি বলো? এটাই তো সমাধান এরিয়া, এর বাইরে তো যাওয়া যাবে না। তার মানে কি এ বি সি ডি ই, এই এই ইয়াটাই হচ্ছে সমাধানের সম্ভাব্য এরিয়া। সমাধানের 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 সম্ভাব্য, সমাধানের সম্ভাব্য এরিয়া কি কি হবে বলেন তো? এ বি সি ডি ই, তারপর কি দিতে পারি? এফ। এ বি সি ডি ই এফ। তাহলে দেখো এখন আমি মানটা বের করবো কিভাবে। দেখো দেখো এটা যদি একবার বুঝে ফেলতে পারো তাহলে তো তোমার যোগাশ্রী প্রোগ্রামের আর কোনো অঙ্ক করতে হবে না। এত বড় অঙ্ক পরীক্ষায় তোমাকে দিবে না, কিন্তু এই অঙ্কটা পারলে যে সব অঙ্ক করা যায়, এই জন্যই তোমাদের জন্য আমি এটা এক্সাম্পল হিসেবে নিয়ে এসেছি। এখন দেখো এখন আমরা কি বের করব বলো? তোমরা ওই যে বিশেষ করে একটা কমেন্ট করতে হবে তো, কোনটা কোনটা মূলবিন্দুর দিকে সবসময় খেয়াল রাখবা। গ্রেটার দেন গুলো আগে লিখবা। গ্রেটার দেনের কি কি আছে বলো তো? গ্রেটার দেনের কোন কোনগুলো আছে? 1 নং, 1 নং আছে। তারপর কি আছে? আগে ইয়া লিখবা, লিখবা যে আগে লিখবা তোমরা 1 নং এর সকল বিন্দু আছে। এটা তো তোমাদের লেখা শেষ হয়েছে। এখন আমি তোমাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দিই, যেহেতু তোমরা আমার ক্লাসটা শেষ হওয়ার পর তোমরা এটা সুন্দরভাবে নোট করে ফেলবা। ঠিক আছে, আমি যেভাবে লিখে দিয়েছি ঠিক এইভাবে তোমরা লিখে নোট করে ফেলবা, কেমন? এখন দেখো তোমাদের আমি লিখছি 1 নং এর সকল বিন্দু, 1 নং এর। আচ্ছা আগে তুমি ইয়াটা খেয়াল করো, আগে কি লেস দেন গ্রেটার দেন গুলো আলাদা করো। দেখো লেখচিত্র হতে দেখা যায়, কি লিখবা? লেখচিত্র হতে হতে দেখা যায়, লেখচিত্র হতে দেখা যায়, লেখচিত্র হতে দেখা যায় কি কি বলবো বলো তো? লেখচিত্র হতে কি দেখা যায়? লেখচিত্র হতে দেখা যায় 4 নং,
4 নং, 5 নং, এটি সব চিহ্ন একই। 4 নং, 5 নং এবং 6 নং, এবং কয় নং বলো? 6 নং। 6 নং এর সকল বিন্দু, 6 নং এর কি বলো? সকল বিন্দু। দেখো এগুলা কিন্তু তোমার ইকুয়াল থাকার কারণে এই লাইনগুলো একেবারে ক্লিয়ার হয়েছে। যদি এখানে অসমতাতে ইকুয়াল না থাকতো তাহলে এই রেখাগুলো কিন্তু এইভাবে টানা হতো না, তখন রেখাটা কি হতো বলো? ডট ডট। কখন রেখাটা ডট হইতো বলো তো? যখন ইকুয়াল না থাকতো। এগুলা ইকুয়াল থাকার কারণে কিন্তু টানা লাইন হয়েছে। যদি রেখাটাতে ইকুয়াল না থাকতো তাহলে আমরা রেখাটাতে কি হতো? ডট ডট হতো। দেখো এখানে কি লিখতে পারো বলো তো? এখানে এখানে লেখচিত্র হতে দেখা যায়, লেখচিত্র হতে দেখা যায় 4 নং, 5 নং, 6 নং এর সকল বিন্দু, সকল বিন্দু এবং এবং এদের যে পাশে মূল বিন্দু, এদের যে পাশে মূল বিন্দু, যে পাশে মূল বিন্দু সেই পাশের সকল বিন্দুর জন্য, সেই পাশের যেই পাশে মূল বিন্দু সেই পাশের সকল বিন্দুর জন্য, সেই পাশের সকল সকল কি বলো? বিন্দুর জন্য অসমতাগুলো, অসমতা অসমতাগুলো 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 কি বলো? অসমতাগুলো সত্য। অসমতাগুলো কি? অসমতাগুলো সত্য। সত্য হলে তাহলে কি হবে? দিকটা মূলবিন্দুর দিকে। এই জন্য দিক হবে মূল বিন্দুর দিকে, মূল বিন্দুর দিকে। আচ্ছা গেল তোমার এটা। তারপর দেখো, তারপর আসো এক গ্রেটার দেনের কথাগুলো বলো। আগে লেস দেনের কথা বলছো, তারপর গ্রেটার দেনের কথা বলো, তাহলে তোমার আর জিনিসটা যতই বড় হোক তোমার লেখাটা গুছানো থাকবে। কেমন? আগে লেস দেনের কথাটা বলবা, একসাথে বলে ফেলবা, যতটা লেস দেন আছে সবগুলো একসাথে নিয়ে বলে ফেলবা, তাহলে এই লেখাটা বারবার লিখতে হবে না, শর্ট হয়ে আসবে। 4 নং, 5 নং, 6 নং এর সকল বিন্দু এবং এদের যেই পাশে মূল বিন্দু আছে সেই পাশের সকল বিন্দুর জন্য অসমতাগুলো সত্য হয়। এই জন্য দিক হবে কি? মূল বিন্দুর দিকে। আবার দেখো 1 নং, 1 নং এর সকল বিন্দু, আর কি গ্রেটার দেন আছে? কোনোটা নাই, তাহলে কি লিখবো বলো? 1 নং এর কি? সকল বিন্দু, 1 নং এর সকল বিন্দু এবং 1 নং এর যে পাশে 1 নং এর যে পাশে মূল বিন্দু, 1 নং এর যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশের, তার বিপরীত পাশের সকল বিন্দুর জন্য, সকল বিন্দুর জন্য অসমতাটা কি? x + y 1 কি হয় বলো? সত্য হয়। যেহেতু বিপরীত পাশের জন্য সত্য হয় এই জন্য দিকটা হবে মূলবিন্দুর দিকে, মূলবিন্দুর বিপরীতে, বিপরীত পাশের সকল বিন্দুর জন্য সত্য হয়। তাহলে এই জন্য দিক হবে মূলবিন্দুর বিপরীতে, বিপরীতে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রাফ আঁকার ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম আগে লেস দেন এবং গ্রেটার দেনের যে অসমতাগুলো আছে, যেটা ডান পাশে তোমার পজিটিভ মান আছে, লেস দেন এবং গ্রেটার দেনের ডান পাশে, লেস দেন এবং গ্রেটার দেনের ক্ষেত্রে যেগুলো ডান পাশে পজিটিভ মান আছে, অথবা ছেদবিন্দুগামী রেখার সমীকরণের ক্ষেত্রে ছেদবিন্দুগামী রেখাগুলো আগে আমরা গ্রাফে এঁকে নিব।
তারপর ঠিক যেগুলো আগে আঁকছি সেগুলোই আমরা সিরিয়াল বাই সিরিয়াল লিখছি। আগে 4 নং 5 নং 6 নং লেস দেন এটি লিখছি, তারপর কি গ্রেটার দেন এটা লিখছি। যেগুলো ডান পাশে কি ছিল, পজিটিভ মান ছিল অথবা ছেদবিন্দুগামী রেখার সমীকরণ ছিল। আর বাকি রয়েছে কোনটা বলতো, যেগুলো ডান পাশে জিরো সেগুলো পরে একবার, সেগুলো আমরা কি লাল কালার দিয়ে চিহ্নিত করছি। ওই রেখাগুলোকে আমরা লাল কালার দিয়ে চিহ্নিত করছি যেন তুমি গুরুত্বটা বুঝতে পারো এবং চিত্রটা ভালোভাবে বুঝতে পারো। তাহলে দেখো এখন আমি আঁকবো ডান পাশে যেগুলো জিরো আছে সেগুলো নিয়ে আমি কমেন্ট করব। তাহলে দেখো এই লেখাটা আমি মুছে নিই। তাহলে দেখো এতটুকু শেষ, তোমরা এতটুকু লেখা কমপ্লিট হওয়ার পরে তারপর বাকিটা লিখবা। দেখো 2 নং রেখার 2 নং রেখার কিভাবে লিখবা এটা। 2 নং রেখা এই যে লাল কালারের 2 নং পাইছো খুঁজে, এই যে লাল কালার দিয়ে চিহ্নিত করছি। 2 নং রেখার কয় নং, 2 নং, 2 নং রেখার 2 নং রেখার রেখার বাইরের 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 বলতে দেখো, বাইরের বলতে 2 নং রেখার বাইরে বলতে বামও বোঝায় ডানও বোঝায়। আমি বাইরের বাম মনে করলাম, বাইরের বামের, বাইরের কি বলো বামের যে কোনো বিন্দুর জন্য, বামের যে কোনো বিন্দুর জন্য প্রদত্ত অসমতা, প্রদত্ত কি বলো, প্রদত্ত অসমতা, অসমতা 1 - 5x, এটা কি বলো 0 থেকে ছোট, এটা কি মিথ্যা। প্রদত্ত অসমতাটা কি বলো তো, মিথ্যা। তাহলে যেহেতু বামের জন্য মিথ্যা হয়েছে তাহলে দিকটা হবে কি ডান দিকে, তাহলে মিথ্যা, এই জন্য দিক হবে, এই জন্য দিক হবে ওই বিন্দুর, বামের বিন্দুর বিপরীতে। যেহেতু বিন্দুটা বামে ছিল তাহলে ওই বিন্দুর বিপরীতে, ওই বিন্দুর কি বলো বিপরীত, বিপরীত দিকে। একইভাবে তুমি বলতে পারো 3 নং, যেহেতু 3 নম্বরের ডান পাশে কি আছে, শূন্য আছে। 3 নং অসমতার ডান পাশে কি আছে, শূন্য আছে। তাহলে এগুলা প্রান্তবিন্দু তো আমার জানা সম্ভব না, ছেদবিন্দুগামী রেখা হলে তাহলে আমি প্রান্তবিন্দু জানতে পারতাম। যেহেতু ছকাকারে প্রান্তবিন্দু বের করছি, ছকাকারে বের করে আমি লাইনটা আঁকছি, সরলরেখাটা আঁকছি। এখন সরলরেখার বাইরের বিন্দুর জন্য অসমতাটা সত্য হয় নাকি মিথ্যা হয় সেটা দেখে আমি দিক নির্ধারণ করব। তাহলে 3 নং, 3 নং রেখার, 3 নং কি রেখার বামের যে কোনো বিন্দু, ধরো যে এখানে তুমি টেস্ট করে দেখতে পারো, বামের যে কোনো বিন্দু, মনে করো যে একটা 4 জিরো, একটা ফোন নিলে আরেকটা জিরো নিবা, কেমন, একটা ফোন নিলে আরেকটা জিরো নিবা, তাহলে ক্যালকুলেশনটা সহজে এসে পড়বে। অথবা তুমি যদি দুইটাই, ধরো যে দুইটাই যদি মান নাও, এটা জিরো না বসিয়ে তুমি 2 বসাইলা তাও হবে, কিন্তু একটু ক্যালকুলেশনটা একটু সময় লাগে আর কি। এই তাহলে তুমি ধরো যে এটাকে কত নিলা বলো, বাইরের বিন্দু 0 4 নিলে, তুমি যে কোনোটা দিয়ে টেস্ট করতে পারো। 0 4 বসাইয়া দেখো না তুমি, 0 4 এক্স এর মান কত বলো তো, 0, ওয়াই এর মান 4, 0 থেকে কি 4 ছোট, তাহলে মিথ্যা। মিথ্যা হলে কি 0 4 কোন দিকে, এদিকে, তাহলে এটা ইয়েতে। আচ্ছা এটা তো তোমাদেরকে আগে বুঝিয়েছি। এখন দেখো 3 নং রেখার বামের, বামের যে কোনো বিন্দু, বামের কি 3 নং রেখার, 3 নং রেখার, 3 নং রেখার বাইরে, বাইরের মানে কি বলতো, 3 নং রেখার বাইরের বামের যে কোনো বিন্দু, বামের যে কোনো বিন্দু, এখানে বিন্দুটা আমি ধরেছি ধরো যে 0,3, বারবার 0,4 দিলে তো তোমার বিষয়টা ক্লিয়ার হবে না। এই যে যে কোনো বিন্দু 0,3 এর জন্য, 3 এর জন্য অসমতা, অসমতা কি ছিল বলতো 5y - x, এটা 0 থেকে বড়, এটা কি সত্য, 0 বসাও, x এর মান 0, y এর মান 3, 15, 15 তো 0 থেকে বড়, তাহলে এটা কি সত্য। তাহলে এটা কি হবে, ওই বিন্দুর দিকে হবে। তাহলে এটার দিক হবে কি, দিক হবে, এই জন্য, এই জন্য দিক হবে ওই বিন্দুর, ওই বিন্দুর দিকে, ওই বিন্দুর কি দিকে, ওই বিন্দুর দিকে, চিত্রে তাই আছে। দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা,
আমি সম্পূর্ণ লেখাটা তোমাকে সুন্দরভাবে লিখে দিয়েছি যেন তুমি সুন্দরভাবে নোট করতে পারো। তাহলে তোমরা একবার খুব সুন্দরভাবে আমার এটা মনোযোগ সহকারে আজকের ক্লাসটি মনোযোগ সহকারে বুঝে লিখে নোট করে ফেলতে পারলে যোগাশ্রী প্রোগ্রাম নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আমরা নেক্সট। এখন তো শেষ, সমাধান এরিয়াও পেয়ে গেলা, সব পেয়ে গেছো। এখন আমাদের কাজ হচ্ছে ছেদবিন্দু বের করা। ছেদবিন্দু দেখো, আমি তো চিত্রটা মুছে ফেলেছি। আচ্ছা, তোমরা চিত্র দেখে দেখে দেখো, চিত্র দেখে দেখে দেখো 1 ও 3 এর তোমরা দেখবা 1 নং এবং 3 নং এর, 1 নং আর 3 নং এর ওই যে এই বিন্দুটা নামকরণ করছি না, 1 আর 3 এর ছেদবিন্দু, 1 আর 3 এর ছেদবিন্দু এ, 1 আর 3 এর ছেদবিন্দু এ, এটার মান পাইছি কত 5/6 আর পাইছি কত 1/6। দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমরা এটা নিয়ে কনফিউজ হয়ে যাও যে এই মানটা কিভাবে বের করলাম। দেখো তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। একটা কি ছিল মনে আছে তোমার? এক ছিল x + y সমান কত 1, আর 3 ছিল কত, যেহেতু 1 আর 3 এর সাহায্য নিয়ে ছেদবিন্দু বের করব, 1 আর কত 3, 3 ছিল কত y সমান x/5। এখন দেখো তো, তুমি এই x/y এর মানটা এখানে বসাও না, তাহলে কি হয় বলো, y = x/5 টা 1 নং এ বসাও না, 1 নং এ বসাই, বসাইলে কি পাও বলো তো, x + x/5 = কত 1, তাহলে কত পাই 6x/5 = কত 1, x = কত বলো তো 5/6। x এর মান ইয়াতে বসাও, x এর মান এখানে বসাও, সুতরাং y সমান কি পাবো বলো তো 5/6 বাই কত বলো 5, তাহলে 5/6 ভাগ গুণ হয়ে গেলে উল্টে যাবে, তাহলে এটা কাটা 1/6, তাহলে তোমার স্থানাঙ্কটা আসলো কত xy, এটা আসলো কত বলো 5/6 আর এটা কত বলো 1/6, তাহলে এই যে 5/6 আর 1/6। দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, ছেদবিন্দুটা কিভাবে বের করছি তোমরা এটা পাশে ডান দিকে নোট রেখে দিও, তাহলে তোমাদের আর এই বিষয়ে কোনো কনফিউজিং তৈরি হবে না। ওকে, নেক্সট। নেক্সট আসো, আমার তো 6টা বিন্দুর মান বের করতে হবে। তারপর দেখো 6 নং ও 3 নং, কয় নং 6 নং ও 3 নং, 6 নং ও 3 নং এর ছেদবিন্দু, ছেদবিন্দু। দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, 6 নং এটা আমি মুছে ফেলি, কেমন, আমি তো এটা পরে ফেলছি। 6 নং দেখো, 6 নংটা একটু খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, 6 নং কই ছিল, 6 নং এটা না, 6 নং এ কি ছিল বলো, 6 নং হতে পাই x এর মান তো নির্দিষ্ট, x = 3, তাহলে তুমি তো এখানে 6 নং ছেদবিন্দু b এর মান 3 বসাই দিতে পারো। আর হচ্ছে কি বলো 3 নং, 3 নং কোনটা বলো তো এটা, তাহলে এখানে x এর মান বসাই দাও, তাহলে y এর মান কত হয় 3/5, তাহলে 3/5, এটা তো আর ক্যালকুলেশন করার দরকার নেই, এটা দেখেই তো তুমি তো মুখে মুখে এটা মান বসাই করে ফেলতে পারো। ওকে, তারপর হচ্ছে 5 নং ও 6 নং, 5 নং ও 6 নং এর ছেদবিন্দু। আমি তোমাদেরকে অঙ্কটা তো করিয়ে ফেলেছি এবং গ্রাফটা এঁকে দিছি, সবকিছু আঁকার পরে আমার গ্রাফটা আমি এখন খাতা থেকে দেখে তোমাকে এখানে আমি খাতা থেকে ছেদবিন্দুগুলো দেখে দেখে মান বসাচ্ছি, তুমি গ্রাফ দেখে দেখে মানটা কোনটার সাথে কোনটা আছে সেটা দেখে দেখে কয় নং এর সাথে কয় নং নিয়ে ছেদবিন্দুটা হয়েছে সেটা দেখবা, গ্রাফ থেকে দেখবা, তাহলে এটা কি বলতো সি, সি। আচ্ছা দেখো তো 5 নং, 5 নং কই, 5 নং, 5 নং হচ্ছে কি বলতো, 5 নং হচ্ছে তোমার x + y = 6, 6 নং এ x = কত বলতো 3, এটা হচ্ছে 6 নং, 6 নং এ যেহেতু x এর মান 3 আছে তাহলে এটা তো 3 হবেই, আর y এর মান কত বলতো 3, এই দুটো মান বের করা তো মুখে মুখেই বের করা যায়, খুব সহজ। তারপর দেখো তাহলে গেল কয় নং বলতো 5 নং আর 6 নং। নেক্সট, নেক্সট আসো তুমি 5 নং আর 4 নং, 4 নং এর ছেদবিন্দু, ছেদবিন্দু ডি 5/2 আর এটা কত বলো 7/2, তাহলে দেখো তো 5 নং কি ছিল, 5 নং হতে পাও কত বলো x + y = কত বলো 6, আর 6 নং হতে পাইছো কত বলো x - y = 5 নং আর কত 4 নং, 4 নং কই x - y = -1,
ইকুয়াল ধরে তো করতে হবে, তাই না? আচ্ছা ওকে, -1, তাহলে এটাকে যদি তুমি যোগ বিয়োগ করো তাহলে এটা কাটা, 2x ইকুয়াল 5, x ইকুয়াল কত বলো, 5/2। x এর মানটা এখানে বসিয়ে দিলে তাহলে কত হয় বলো, এই যে 5/2 প্লাস কত বলো, y ইকুয়াল কত, 6, তাহলে y ইকুয়াল 6 - 5/2, তাহলে এটা আসে কত, 7/2। তাহলে দেখো তো, তুমি বলতে পারো না যে এখানে এখানে কত পাইছো বলো, ডি বিন্দুর মান কত, 5/2, আর এটা কত, 7/2। ওকে, একইভাবে একইভাবে 2 নং আর 4 নং এর ছেদবিন্দু ই সমান কত, 1/4 আর 5/4। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের যেন সমস্যা না হয়, আমি ভেঙে ভেঙে ডান পাশে কিভাবে ছেদবিন্দুগুলো বের করছি করিয়ে দেখাইছি, সবকিছু করে তোমাদেরকে দেখানো হয়েছে। তোমরা যদি অঙ্কটা ভালোভাবে মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে অঙ্কটা করো তাহলে তোমাদের যোগাশ্রী প্রোগ্রামের আর কোনো অঙ্কের সমস্যা থাকবে না, কারণ এই অঙ্কটার মধ্যে ডিটেইলস সব কিছু আলোচনা করা হয়েছে। যোগাশ্রী প্রোগ্রামের যত ধরনের বেসিক আছে, যোগাশ্রী প্রোগ্রামের অঙ্কন করতে গেলে, লেখচিত্র আঁকতে গেলে যত ধরনের রেখা সম্পর্কে ধারণা থাকা দরকার, অনেক সবগুলো রেখাই এখানে আলোচনা করা হয়েছে। এই রেখাগুলো সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে গেলে কোনো যোগাশ্রী প্রোগ্রামে তুমি আর আটকাবা না। ওকে, গেল এটা। তারপর আসো, এখন আসো 2 নং। ওই আচ্ছা, 2 নং তো পাইছো, 2 নং পাইছো না? এটা এটা তো বের করতে পারবে তোমরা, দেখো তো, নাকি আরেকটা বের করে দেখাবো? দেখো এগুলো খুব সহজ। দেখো আমি তোমাকে এটাও বের করে দেখাই। দেখো এখানে 2 নংটা কি বলো, এই যে এখানে 2 নং হতে পাই y - 5x ইকুয়াল কত বলো, 0। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি, y ইকুয়াল কত লিখতে পারি, 5x। আর সাহায্য নিছো কার, 4 কি ছিল বলতো, 4 ছিল x - y সমান -1। তাহলে x মাইনাস কত বলো তো, 5x ইকুয়াল কত, -1, -4x সমান কত, -1, x ইকুয়াল কত বলো, 1/4। x এর মানটা এখানে বসাই দিলে তুমি y এর মান পাবা, y এর মান কত, 5/4 পাবা। তাহলে এখানে কত পাইছো বলো তো, 1/4, 5/4। একইভাবে তুমি 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং ছেদবিন্দু, 1 নং ও 2 নং এর ছেদবিন্দু F, এটা পাবা 1/6, আর এটা কত বলো, 5/6। এখন আসো, আমার এটা হওয়ার পর এখন আমি প্রত্যেকটা ছেদবিন্দুর জন্য z এর মান বের করব। a 5/6 এর জন্য a কত বলো তো, 5/6, 1/6 এর জন্য, 1/6 এর জন্য z ইকুয়াল, দেখো z টা কি ছিল, 3 ইনটু x এর মান কত, 5/6 প্লাস 2 ইনটু 1/6, ক্যালকুলেট করলে তোমরা পাবা 2.83। একইভাবে b এর মান 3,3/5 এর জন্য z ইকুয়াল কত হবে বলো তো, 3 ইনটু 3 প্লাস 2 ইনটু 3/5। তাহলে তোমরা এটার মান পাবা তুমি 10.2। একইভাবে c কত, 3,3 বিন্দুর জন্য z এর মান পাবা 3 ইনটু 3 প্লাস 2 ইনটু 3, তাহলে এটার মান পাবা 15। তারপর d এর জন্য, d মানে কি বলো, 5/2, আর এটা হচ্ছে 7/2। এটার জন্য z এর মান পাবা 3 ইনটু 5/2 প্লাস 2 ইনটু 7/2, 2 ইনটু 7/2 মান বসালে পাবা 14.5। ই এর জন্য পাবা ই কত, 1/4, আর এটা 5/4। এটার জন্য z ইকুয়াল 3 ইনটু 1/4 প্লাস 2 ইনটু 5/4, এটার জন্য পাবা 3.25। অপরদিকে তুমি f বিন্দুর জন্য, f বিন্দু 1/6, 5/6, এটার জন্য z এর মান পাবা 3 ইনটু 1/6 প্লাস 2 ইনটু 5/6, এটা পাবা 2.17। দেখো এখান থেকে মানগুলা থেকে দেখতেই পাচ্ছ কোন মানটা সর্বোচ্চ, 15। তাহলে দেখো আমি এখান থেকে, তাহলে দেখো এগুলা লেখা শেষ করার পরে তারপর তোমরা ধারাবাহিকভাবে লাস্টের কমেন্টটা করব, শেষ লাইনে গিয়ে এই কমেন্টটা করব। দেখো আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি স্পষ্টতই, কি বলতে পারি বলো, স্পষ্টত সি, 3,3
এর জন্য, স্পষ্টতই 3,3 এর জন্য, 3,3 এর জন্য জেড এর সর্বোচ্চ মান পাওয়া যায়। আমাকে সর্বোচ্চ মান বের করতে বলছে। সর্বনিম্ন মান বের করতে গেলে যার শুধু সর্বনিম্ন মানটা চুজ করতাম, আর বাকি সব একই রকম। সর্বোচ্চ মান কি করা যায় বলো তো? পাওয়া যায়, পাওয়া যায়। সুতরাং জেড ম্যাক্স, ম্যাক্সিমাম, ম্যাক্স মানে কি? জেড ম্যাক্স সমান কত? 15। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।